চলো, শুনতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ দাদা। চলো দেখো, যেটা করছিলাম আমরা, এখানে বলছে একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়ে 3:2 অনুপাতে আছে। যদি 20% ছেলে এবং 25% মেয়ে ছাত্রবৃত্তি ধারক হয় মানে পান, তাহলে বিদ্যালয়ে সেই বিদ্যার্থীদের শতকরা সংখ্যা নির্ণয় করা যারা ছাত্রবৃত্তি পায় না। ছাত্রবৃত্তি পায় না সেটা চেয়েছে। তাহলে দেখো এখানে 3 মানে পার্সেন্টেজের অঙ্ক আমরা ধরে নেব 300, 2 মানে ধরে নেব 200 ধরে নেব। তাহলে এখানে পায় না অ্যান্সার চেয়েছে। 20% পায় আর 25% পায়, তাহলে 20%। স্ক্রিন দেখাচ্ছে না? চলো তাহলে দেখো 300তে দেখো 20% ছেলে যদি বৃত্তি পায় তাহলে পায় না কত পার্সেন্ট? তুমি বলে তাহলে 80% পায় না। ভেরি গুড। আবার এখানে 25% মেয়ে পায়, তাহলে বৃত্তি পায় না কত পার্সেন্ট? 75% হয়ে যাবে, তাই তো? তাহলে 300 এর 80% মানে কত হবে? 80/100। 100 জন্য 200 যদি আউট হয়ে যায় 300, তাহলে 3 আর 24, 240 হয়ে যাবে। আবার এখানে 75% মানে কত হয়ে যাবে? 75% মানে 100-তে 75, তাহলে 200-তে কত হবে? তাহলে 75 ডবল হবে, 150 হলো। তাহলে মোট কত ছিল? মোট কত ছিল? 500 ছিল। এখন কত হয়েছে? 390। তাহলে 500-তে 390 শতকরায় চেয়েছে অ্যান্সার। 100-এ কত? একটা শূন্য আউট। 50 দিয়ে কাটলে 50 দিয়ে 100, তাহলে 39 দিয়ে কত হবে? 78%। তাহলে অ্যান্সার কত নম্বর অপশানে দেখতে পাচ্ছ? অপশন সি। ক্লিয়ার? নেক্সট। ও না, এটা করলে হবে না দাদা, আমি এরকম করে করেছি 30 আর 20 যোগ গুণ করে আর ওই 20 আর 25 গুণ করে ওটা বের করে 11 হয়েছে, মানে 6 আর 5 11, মানে 50 মানে 11 আর হচ্ছে 100 মানে কত? অ্যান্সার আসলেই হচ্ছে। তারপরে দেখো কি বলছে পরের দাগে। দুই দাগে কি বলছে? একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 90 মিটার, প্রস্থ 50 মিটার, জমিটির চারিদিকে তারের বেড়া দেওয়া হলো। বেড়া দেওয়া মানে পরিসীমা। যদি বেড়ার 5 মিটার পর পর খুঁটির দৈর্ঘ্য হয়, তাহলে সম্পূর্ণ বেড়া দেওয়ার জন্য কতগুলি খুঁটি লাগবে? তাহলে প্রথমে আমার দরকার বেড়ার দৈর্ঘ্য। বেড়া মানে কি? পরিসীমা। বেড়া মানে পরিসীমা। তো পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কি? এই মাইক্রোফোন অফ করে কে গো? এটা হয়ে যাচ্ছে 90 আর 50। তাহলে 90 আর 50 যোগ করলে কত হবে? 140। 140। তাহলে 140 গুণ 2 তার মানে কত হলো? 280। তাহলে 280 কি পেলে? 280 হচ্ছে মোট বেড়ার দৈর্ঘ্য। এবার এই বেড়ার দৈর্ঘ্যটাই, আরে বাবা, বেড়ার দৈর্ঘ্যটাই 5 মিটার পর পর বলেছে। তাই 5 দিয়ে কি করবে? ভাগ করবে। 5 দিয়ে ভাগ করলে, আচ্ছা 200 না তো, 200 টাকা পাঠিয়ে 200 লিখছি, 280। পরিসীমা 5 দিয়ে ভাগ করব, 5 মিটার অন্তর মানে কত হচ্ছে তাহলে? 56। তাহলে সম্পূর্ণ বেড়া দেওয়ার জন্য কতগুলি খুঁটি লাগবে? 56টি খুঁটি লাগবে। 56টি। ঠিক আছে? টোটাল বেড়া দিতে কিন্তু কম লাগবে না? একটা কম লাগবে বলছো, দেখা যাক তাহলে। দেখো কম লাগবে না? এক্ষেত্রে কম লাগবে না, কেন বলছি দেখো, ক্লিয়ার করছি। দেখো পাঁচ মিটার অন্তর অন্তর মানে কি? এটা কি প্রথমে ধরছি আমরা, ভালো করে বুঝবে। ধরলাম 5 যখন ভাগ করছি মানে তো 5টা একটা করে এখানে এলো, বুঝতে পেরেছো? বুঝেছো কি বললাম? ওটা তো এ পাশ থেকে তো ধরতে হবে, এবার লাল পাশের থেকে তো ধরতে হবে ওটা। আমি তো এটা এখান থেকে দেখো, এই জায়গাতে ধরিনি তো, আমি ধরেছি কি
5 মিটার পর পর, তাহলে এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা, তাহলে কী করছে 1 2 3টে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই জায়গায় মিলছে, তাহলে মাইনাস কেন হবে? বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারোনি? হ্যাঁ দাদা। দেখো, বুঝতে যদি না পাও একটা দাগ কাটি, একে 5 দিয়ে ভাগ করছি, মনে করো এটা 15 সেন্টিমিটার, তাই 3 খণ্ডে বিভক্ত, 1 2 3, 3 খণ্ড করলাম। এবার 5 মিটার অন্তর মানে কটা লাগবে, ছোট করে বোঝো, কটা লাগবে? 3টে। 5 মিটার অন্তর, প্রথম দুটো খুঁটি লাগবে দাদা। আচ্ছা 5 মিটার হচ্ছে সম্পূর্ণ বেড়া দেওয়ার জন্য কতগুলি খুঁটি লাগবে দাঁড়াও দেখছি। তাহলে 5 মিটার যদি হয় তাহলে এখানে 3 আসছে। আচ্ছা, তাহলে এখানে একটা খুঁটি, একটা খুঁটি কম লাগবে, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, তাহলে কটা হচ্ছে? 3টেই তো হচ্ছে। না না, এখানে 4টে লাগবে। কেন 4টে লাগবে? এইবার তোমার গল্পে আসছে, প্রথমে এইবার তোমার গল্পে আসছে। এইটা তো বেঁকে এইখানে মিশবে না, তাই 4টে কেন লাগবে? বুঝলে না ব্যাপারটা? তাহলে আবার ছোট করে একটা আঁকতে হবে আমাকে। এটার পরিসীমা মনে করো 20, এটার পরিসীমা কত? 20। ভালো করে বোঝো, 20 যদি হয় 4 মিনিট অন্তর, 4 মিটার অন্তর যদি করি কত হবে? কথা শোনা যাচ্ছে না দাদা। এই মাইক্রোফোনটা কে অন করো, অফ করো তো। শোনা যাচ্ছে এবার? ঠিক আছে। একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, যে এইখানে 5 মিটার অন্তর মানে এখানে একটা, যদি 4-5 মিটার অন্তর হয়, তাহলে এইখানে একটা যদি 20 মিটার হয়, তাহলে এটা ধরো 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার। তাহলে একটা জিনিস বোঝো ভাই, প্রথম 5 মিটার পরে মানে এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা হবে, তাই তো, আর এইখানে একটা হবে। তাহলে 5 মিটার অন্তর মানে কটা হলো? 4টে হচ্ছে না? বুঝতে পেরেছো? এই 5 মিটার পরে একটা, এই 5 মিটার পরে একটা, এই 5 মিটার পরে একটা, আর এই জায়গায় গিয়ে তো মিলিত হয়ে যাচ্ছে, তাহলে এইখানে একটা, কটা হলো? 4টে হলো। তাহলে ভাগ করেও দেখো সেই 4টেই আসবে। তুমি যেটা বুঝতে পারছো না, এইখানে যেটা করলাম 3 খণ্ড, এই যে মুখটা, এই মুখটা তো এইভাবে মিশে আসে এর সঙ্গে, তাই না? এই মুখটা যদি আমি বক্র করে, মানে যদি আমি এটাকে করি, এইটুকু অংশকে নিয়ে আসলাম কি, এইটুকু রাখলাম, এটাকে বেঁকিয়ে এই অংশটাকে লাল কাজে করি, এই অংশটাকে কী করলাম, এই জায়গাটা নিয়ে আসলাম, ঠিক আছে? এই অংশকে কী করলাম, এই জায়গাটা নিয়ে আসলাম। তাহলে বাকি মনে করো আর একটা পার্ট আছে, তাহলে বাকি যদি পার্ট হয় এখানে চলে আসবে, এই পার্টটা তো এখানে চলে আসছে, আসলে কী হচ্ছে, এই মুখটা আর এই মুখটা জয়েন্ট হয়ে গেল না? বুঝতে পেরেছো? এটা তো না প্রত্যেক শাড়ি না 1 2 3টে যেরকম না 1 2 3 4 5 এরকম তো না, এটা তো এই মুখটা তো আবার এখানে মিলে যাচ্ছে। এই যে যেটা করলাম, এই 20 সেন্টিমিটার 5 দিয়ে ভাগ করে 4টে, দেখো 1 2 3 4টে, ঠিক আছে? তো এটাও সেম। নেক্সট দেখো 3 দাগ, একটি শ্রেণীকক্ষে 40 জন শিক্ষার্থীর গড় বয়স, এগুলো আমরা কিন্তু ডেভিয়েশন প্রসেসে করব। 40 জন ছাত্রীর গড় বয়স কত? 15 বছর। 10 জন নতুন শিক্ষার্থী প্রবেশ করলে গড় বয়স 4.2 বৃদ্ধি পায়। তাহলে 10 জন প্রবেশ করেছে মানে টোটাল কতজন হয়েছে? 50 জন। তাহলে 50 জনে যদি 0.2 বেড়ে যায়, 0.2 মানে কত? 10 0.2 মানে দেখো 50 গুণ 2 তো মানে 100, একটা আগে 10 মানে কত? 10 হয়ে যাবে। তাহলে 10 বেড়ে গেল। তাহলে প্রত্যেকের দেখো বেড়ে গেল কত? প্রত্যেকের বাড়বে কত? তাহলে দেখো টোটাল 50 জনের 0.2 করে বাড়লে 10 বাড়ছে, তাই তো? 10 জন নতুন শিক্ষার্থী প্রবেশ করলে গড় বয়স 0.2 বৃদ্ধি পায়। তাহলে নতুন শিক্ষার্থীর গড় বয়স, তার মানে কি, প্রথমে যে 40 জন ছিল তাদের প্রত্যেকের বয়স ধরা হয়েছিল কত? 15 করে। 15 করে। তাহলে যে নতুন 10 জন শিক্ষার্থী এসছে তারা এক্সট্রা কত বছর বেশি নিয়ে এসছে? টোটাল 10 বছর। টোটাল 10 জনে, 10 বছর। আচ্ছা 10 জনে 10 বছর বেশি এনেছে, তাহলে প্রত্যেকে কত নিয়ে এসছে?
এক করে। এক করে বেশি নিয়ে এসছে। তাহলে এদের যা গড় ছিল তার থেকে এরা গড়ে এক বেশি নিয়ে এসছে। তাহলে নতুন শিক্ষার্থীদের 16 গড় বয়স কত হলো? 16 16। সিম্পল একদম, অপশান বি। এটা যারা বুঝতে পারবে না, এটা করতে হবে, কিছু করার নেই। মোট বের করবে 40 × 15, 4 15 60, 600। এটা যদি হয় 600 তাড়াতাড়ি হবে। 10 জন শিক্ষার্থী আশায় গড় বয়স 0.2 বেড়েছে, তাহলে 50 জনের, দেখো তাহলে আবার কি করতে হবে, এটা 0.2 বেড়েছে মানে কত হয়েছে গড়? 15 পয়েন্ট, মানে 50 জন হয়েছে 760 ইন্টু 15.2 হয়েছে, তাই তো গড়টা। এটা গুণ 760 করলে কত হবে? 760 760 হবে। তাহলে এখন 10 জন আসায় 760 হয়েছে, তাহলে ডিফারেন্স কত এদের? 160 বাই 10। 160। তাহলে 160 টোটাল এদের ডিফারেন্স, কারণ ওই 10 জনের বয়স তার মানে 160। তাহলে প্রত্যেকের বয়স কত? 16 করে। ডেভিয়েশন প্রসেসটা শিখলে মুখে মুখে করা যায় আগের প্রসেসটা। নেক্সট দেখে নেব, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। তার আয় 10% বৃদ্ধি পেলে এবং খরচ 20% বৃদ্ধি পেলে, কিচ্ছু করার দরকার নেই, 3কে ধরে নেবে 300, পার্সেন্টেজ অঙ্কে 1কে ধরে নেবে 100। তাহলে এটা বলছে এক ব্যক্তির খরচ ও সঞ্চয়, তাহলে এটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে খরচ, আর এটা বলছে সেভিংস। তাহলে তার মোট আয় কত হবে? 400 টাকা। 400 টাকা। কারণ জানি আমরা সঞ্চয় প্লাস খরচ মিলে আমার ইনকামটা দাঁড়ায়। আচ্ছা, বলছে তার আয় 10% বৃদ্ধি পেল, তাহলে 10% বৃদ্ধি মানে 100তে 10 বাড়া, তাহলে 400তে কত বাড়বে? 40 বাড়বে। তাহলে টোটাল কত হলো বেতন এখন? 440 টাকা। ভেরি গুড। বলছে খরচ 20% বৃদ্ধি পেল, তাই 20% মানে কি? 100তে 20, 60 তাহলে 300তে কত? 3 × 60 বৃদ্ধি পেল, তার মানে কত হলো? 360 টাকা। 360 আচ্ছা, 360 টাকা যদি হয়, 440 টাকা তোমার কি ইনকাম, আর এখন তোমার খরচ হচ্ছে 360 টাকা, তাহলে সঞ্চয় কত হলো? 80 টাকা, তাই তো নাকি? তুমি ইনকাম করছো 440 টাকা, খরচ করছো 360 টাকা, তাহলে তোমার সেভিংস কত হবে? 40 টাকা আয় বাড়লো, 60 টাকা খরচ, 20 টাকা সেভিংস কমবে। তাহলে কত হলো? 80 টাকা। চেয়েছে তার সঞ্চয় বৃদ্ধি না হ্রাস পেয়েছে? তার সঞ্চয় কি হয়েছে? 20% হ্রাস পেয়েছে। তাহলে 100তে 20 হ্রাস, তো 100তে 20 হ্রাস মানেই 20%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিচ্ছু নেই, অঙ্কগুলোই এরকমভাবেই করতে হয়। নেক্সট পার্ট দেখো, কোশ্চেন দেখো। 5 দাগে বলছি একটি রম্বসের কর্ণদ্বয়ের, রম্বস মানে কি? আমি বারে বারে বলি রম্বস মানে বর্গক্ষেত্রকে লাথি মারা, তাই না? এক কোণায় লাথি মেরে দেওয়া। হ্যাঁ। রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। বলছি একটি রম্বসের কর্ণদ্বয় দিয়েছে 32 ও 24 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত, তাই না? পরিসীমা চেয়েছে। তাহলে আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে সূত্র কি? যদি কর্ণ দেওয়া থাকে, কি সূত্র আছে? বাহু সমান সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ওটা কি? ওটা তো ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল। তাহলে বাহু বের করার ফর্মুলা কি? ক্ষেত্রফল। অর্ধেক করে অতিভুজটা বার করতে হবে। অতিভুজটা বার করতে হবে। কর্ণগুলোকে অর্ধেক কর্ণদ্বয়ের বর্গের যোগফল। বলো একজন কি বললে? লাস্টে এখন ঠিক বললে, রুট ওভার কর্ণদ্বয়ের টু স্কয়ার। এইটা হচ্ছে সূত্র, তাই তো? এটা ছাড়াও শেখানো যায়, করছি, আসছি। দেখো হাফ, এটা সূত্র হচ্ছে যখন কর্ণ দেওয়া থাকবে রম্বসের বাহু বের করার ফর্মুলা বলছে হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণের স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণের স্কোয়ার।
তাহলে এখানে হচ্ছে হাফ রেখে দাও। তাহলে রুট ওভার ডি এর স্কোয়ার বলছে, তাই তো? তাহলে 32-এর স্কোয়ার মানে কত? 1024 মুখস্থ করতে বলেছি আমি। 1024। 24-এর স্কোয়ার কত? 576। তাহলে কত এলো? হাফ ইন্টু এটা যোগ করলে রুট ওভারের মধ্যে কত আসবে? 1600 তাহলে রুট ওভার 1600 মানে কত? এটা সমান সমান রুট ওভার 1600। তো রুট ওভার 1600 মানে কত? 16 মানে 4, 2 শূন্য মানে 140। তাহলে কাটলে কত হবে? 20 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। পরিসীমার সূত্র কি? সেই বর্গক্ষেত্রের সূত্র, এই সূত্র সেম, 4a। যেহেতু রম্বাসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে 4 ইন্টু 20, অ্যান্সার আসবে 80, অপশান এ। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা মুখস্থ রাখবে। এইবার দেখি অন্যভাবে করা যায় কি না। আগেই 2 দিয়ে ভাগ করে দিয়ে করে দিলে হয়ে যাবে, ওটা আবার অত ইয়ে করতে হবে না। ঠিক আছে, আগে হাফ দিয়ে ভাগ করবা। হ্যাঁ, তাহলে একটা 16 হবে আর একটা 12 হবে। তারপরে ওই তুমি যেটা করলে যে স্কোয়ার, ওইটা করিয়ে তাহলে আর বেশি ভালো হবে, মানে স্কোয়ারটা কমের মধ্যে আসবে। মানে হাফ দিয়ে ভাগ করে বলতে কি বলতে চাইছো তুমি এখানে? 16 স্কোয়ার আর 32টা 16 করুন আর স্যার ওই যে 12 আগেই হাফটা দরকার নেই। দিয়ে পরে স্যার অতিভুজের সূত্রটা লাগান। ও, এটা তো সূত্র আছে, ওটা তো আলাদা গেছে। ওটা ওর মধ্যে থাক, ঠিক আছে? ওটা একরকম দেখালাম। এবারে দেখো, যদি এখানে কর্ণ বলছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তো বড়টাকে আমরা 32 ধরবো। কি করব? সব রকম প্লাস শেখাবো তো, আমি তো লিখছো এই জন্য। বড়টা হচ্ছে 32, ছোটটা হচ্ছে কত? 24, তাই তো? তাহলে এইখান থেকে কিছু পাওয়া যাবে? দেখো, পাওয়া যাবে না কে বলেছে যাবে? দেখো, এইটুকু কত? 12। এটুকু কত? 32 অর্ধেক 16 আসলো। তাহলে দেখো, 16 যদি আসে তাহলে এই বাহুটার দৈর্ঘ্যটা তো বের করা যাবে, যাবে না? তাহলে এটা কি অতিভুজ হয়ে গেল? এটা তো বড়, অতিভুজ হয়ে গেল। তাহলে অতিভুজ স্কয়ারের সূত্র কি? অতি সমান সমান রুট ওভার কি? লম্বর স্কোয়ার, লম্ব 12 স্কোয়ার 144 প্লাস 16 স্কোয়ার 256। এটা যোগ করলে কত হবে? 400। তার মানে কত এলো? 20। সূত্র ছাড়াও যে করা যায় সেটাও শিখলে। আমি তো বললাম যে দেখছি করা যাবে কিনা। তাহলে এটা কত হলো? 20 হলো। প্রত্যেকটা বাহু গেল কত? 20 করে। অ্যান্সার চেয়েছে কি? পরিসীমা মানে চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। 4a, যেহেতু রম্বাসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে 4 ইন্টু 20। সূত্র ছাড়া, সূত্রটার জন্মই তো এইভাবে হয়। এটা কত হলো? 80 হলো। চলো, কনসেপ্ট ক্লিয়ার রাখবে সবসময়। কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের, ট্রাপিজিয়ামটা কি হয়? এরকম টাইপের হয় ট্রাপিজিয়ামটা, ঠিক আছে? বলছি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 মিটার এবং 12 মিটার, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলছে 105। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 105। এই বাহু দুটির মধ্যে দূরত্ব মানে এই উচ্চতাটা চেয়েছে, তো সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সূত্র কি বলছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে 12 আর 9 এর যোগফল যোগ করলে কত হবে? 21। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলেছে, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে 21 ইনটু উচ্চতা সমান সমান কি? ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলে ভ্যালু বলে দিয়েছে কত? 105 বলে দিয়েছে। 21 যদি কাটি ওপরে জানি কাটাকুটি যাই, কত হয়? 5 একুশং 105। তাহলে এই সবকে এই দুই কোনাকুনি গুণ করে দিলে কত হবে? 5 2 10।
তাহলে এইচ মানে কত এলো? 10 এলো। 2 লাইনের অঙ্ক স্রেফ, অঙ্কটা স্রেফ 2 লাইনের অঙ্ক। কিন্তু তোমাকে জানতে হবে ক্ষেত্রফলের সূত্র ট্রাপিজিয়ামে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করেন, এর ফলে তার রানের গড় 5 বৃদ্ধি পায়। তাই দেখো 10তম ইনিংস পর্যন্ত কোনো একটা রানের গড় ছিল, ও যখন 11তম ইনিংস খেলছে তখন কত রান করলো? 100 রান। আর 100 রান করার কারণে ও রানের গড় বৃদ্ধি পেল কত? 5। তাহলে 5 করে যদি বৃদ্ধি পায় তাহলে 55 রান আগে যা গড় ছিল তার থেকে এক্সট্রা করেছে, কিন্তু ওর টোটাল রান করেছে কত? 100। তাহলে 100 থেকে যদি আমি 55 রান এখন এক্সট্রা করেছে সেটা যদি বাদ দিয়ে দিই থাকে কত? 45। তাহলে 45 রানটা নিশ্চয়ই আগে চলছিল, আগে গড় রান চলছিল 45, তার থেকে ও 55 বেশি করেছে। বোঝা গেল? 100 রানের ভিতরে 55 রান এক্সট্রা করেছে, আগে যা গড় চলছিল তার থেকে 55 রান এক্সট্রা করলো, তাহলে নিশ্চয়ই আগে গড় কত ছিল? 100-র মধ্যে থেকে 55টা বাদ দিয়ে দেবো, তাহলে আগের গড়টা পেয়ে যাবো 45। তাহলে আগে গড় ছিল 45, অ্যান্সার কী? যে বর্তমানে তার রানের গড়, তো বর্তমানে তো 5 করে বেড়েছে, তাই 45 আগে ছিল প্লাস 5 বৃদ্ধি পেয়েছে। কত হবে তাহলে? 50 অ্যান্সার, অপশন নম্বর বি। সিম্পল একদম, কোনো জটিলতা নেই। আর না হলে গুণ যোগ করে করে মরবে না কিন্তু ভুং ভাং করে। কোনো আসলের সরল সুদের পরিমাণ আসলের 9/16, তাহলে এখানে কি বলছে? পি সমান সমান 16, আই সমান সমান 9। যদি সংখ্যাগত দিক থেকে শতকরা সুদের হার এবং সময় সমান হয়, তার মানে কি? টি এর ভ্যালু সমান, ধরে নাও এক্স, তাহলে আর এর ভ্যালু সংখ্যাগতভাবে সমান এক্স। তো আমরা কি জানি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100 এই আছে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে? একটু কেটে ছোটো করে নাও, এখানে এক্স স্কোয়ার পরে আসছি, কেটে ছোটো করে নিই। 4 × 4 = 16, 4 × 25 = 100। তাহলে এক কোনাকুনি গুণ এক্স স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 4x স্কোয়ার, তাই তো? এক লাইন করলে তোমরা সুবিধা হবে। একই বিষয়। 9 × 25 = 225 তুমি জানো না? বলো। হ্যাঁ। তাহলে তুমি কি জানো না 9 × 25 = 225? তাহলে কোনাকুনি গুণ করলে 9 × 25 = 225, আর এদিকে 4x স্কোয়ার, তাহলে এখানে 4x স্কোয়ার ইকুয়াল টু 9 × 25 = 225 এলো। আচ্ছা শুধু এক্স স্কোয়ার সমান সমান কী হবে? 225/4। শুধু এক্স সমান সমান কী হবে? ওদের রুট হয়ে যাবে। এক লাইন স্টেপ করলাম, এই স্কোয়ার যদি উঠে ওপাশে যায় তাহলে কী হয়? রুট হয়ে যায়। তো রুট যদি হয় কত হবে? 25 মানে 15 স্কোয়ার, আর 4 মানে 2 স্কোয়ার, তাহলে 25/2, এই সরি 15/2। দাঁড়াও তো, চলে গেছে। 15/2 মানে কত? 7.5 বছর। ঠিক আছে, কারণ টাইমও তা, সুদের হারও তাই, এক্সের ভ্যালু আসলো ওটা। ঠিক আছে, নেক্সট দেখো, যদি কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাকে পুনরায় 20%, তার মানে যখন এটা বলবে তখন কি করতে হয় মনে আছে তো? 120 × 120/100। যখন সংখ্যামান দুটোই সমান থাকবে, যদি বৃদ্ধি বলে এটা করবে, হ্রাস বললে হ্রাসের মতো করবে, সংখ্যামান সমান থাকার দেখা, যখন দুটোই বৃদ্ধি মানে অবশ্যই বৃদ্ধি পাবে। 2 0 আউট করে দেবে, 12 12 144। তাহলে 100 হয় আমাদের, সেখান থেকে হয়েছে কত? 144। তাহলে কত বাড়লো? 44%। অপশান এ রাইট অ্যান্সার, সরি এ কেন, অপশান সি রাইট অ্যান্সার। তাছাড়া যদি মনে করো দাদা আমি এইভাবে করবো না, তাহলে 100 আমার ছিল, 20% বেড়েছে মানে কত হয়েছে? 120। সেখান থেকে আবার 20% হয়েছে মানে 120%, যেটা আমি লাস্টলি করলাম। 0 0 আউট, 0 0 আউট, 12 12 144। আগে ছিল 100, এখন হলো 144। অ্যান্সার তাহলে অপশান সি। নেক্সটের দিকে আমরা এগাবো। কি বলা থাকতো?
বলছি দুটো যদি হাফ বলা থাকতো, বৃদ্ধি না বলে যদি হাফ বলতো। হাফ বলতে? বলছে হাঁস। আচ্ছা হ্রাস বলতো, তাহলে কি করতে? 80 × 80 করতে বাই 100, কাটলে কত হবে? 8 8 64। তাহলে কি হলো? আলটিমেটলি দুটোই হ্রাস মানে হ্রাস পাবে। 100 ছিল 64 হলো, কত হ্রাস পেল? কত হ্রাস বলো? ওমা, বিহেভ করতে পারছো না? 36। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব এরা বাবা। আচ্ছা দাঁড়িয়ে গেছে। কোন দাগটা করছিলাম গো? এটা করলো 10 দাগ হবে দাদা। আচ্ছা এটা করবো। এটা দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় যায়, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? 15 কিমি পার ঘন্টায়। তাহলে প্রত্যেক ঘন্টায় বের করবে। 10 ঘন্টায় যদি 150 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত যাবে? এগুলো হিসাব বলা লাগে, মুখে করতে পারবে না। এখানে আবার করতে হয় নাকি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 150/10 করলে কত? 15 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব কি বলছে? একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তার মানে 3 গুণ মানে কত? 10 লেগেছিল এখানে, তার 3 গুণ মানে 30 ঘন্টা লাগবে। তাহলে 150 কিলোমিটার দূরত্ব 30 ঘন্টা যদি লাগে, তাহলে প্রত্যেক ঘন্টায় কত করে যাচ্ছে? 5 কিমি পার আওয়ার। তাহলে এটা পেলে, তাহলে অনুকূলে গতিবেগ পেলে 15 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে পেলে 5 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার চাই যে নৌকার নিজস্ব বেগ। তো নৌকার বেগ মানেই স্থির বেগ। স্থির বেগের ফর্মুলা কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে অনুকূল হচ্ছে 15 প্লাস প্রতিকূল হচ্ছে 5/2, তার মানে কত? 20/2। তাহলে 20/2 মানে কত? 10। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্থির। আর স্রোত বললে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ঠিক আছে, মাথায় রেখো। 11 দাগ কী বলছে? এই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষা আসবে। কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয়। তার মানে কি এক্ষেত্রে এই যে 3 গুণ 2 গুণ যাই বলে প্রথমে ধরে নেবে। তাহলে তুমি কি করেছিলে? প্রথমে আসল পি টাকা রেখেছিলে। কি আসল পি টাকা রেখেছিলে? আচ্ছা তার 3 গুণ মানে ক টাকা হবে? 1-এর 3 গুণ মানে কত? 3 টাকা হলো। তাহলে একটা জিনিস ভাবো, 1 টাকা রেখে 3 টাকা হলো, তাহলে মিডিলে 2 টাকা তুমি কি পেলে? সুদ পেলে। ব্যাস। এবার বলছে একই সরল সুদের হারে কত সময় এটি দ্বিগুণ হবে। তাহলে 1 টাকা তোমার কত টাকায় পরিণত হবে? 2 টাকায় পরিণত হবে। কত সময়ে বলছি? আচ্ছা 1 টাকা যদি 2 টাকায় পরিণত হয়, তাহলে তুমি ক টাকা সুদ পাবে তখন? 1 টাকা সুদ। এবার অঙ্কে চলে আসো। দেখো 2 টাকা সুদ হতে কত বছর লেগেছিল? 20 বছর। তাহলে 1 টাকা সুদ হতে, সেটাই তো চেয়েছে আমার, 1 টাকা সুদ হতে কত বছর? 10 বছর। বুঝতে কারো অসুবিধা? নেক্সট দেখে নেব। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার অনুপাত এত। যদি ব্যাগে মোট 210 টাকা থাকে, তাহলে 25 পয়সার সংখ্যা কত? এখানে টাকার পরিমাণ দিয়েছে, এখানে পয়সার রেশিও দিয়েছে, মানে কি মূল্যের রেশিওটা বের করতে হবে। আচ্ছা 5টা 1 টাকাও আছে, মানে কতগুলো 1 টাকা আছে? ক টাকা আছে? 5 টাকাই আছে।
আচ্ছা 6টা 50 পয়সা আছে মানে ক টাকা আছে? 3 টাকা। কেন 3 টাকা? 2 দিয়ে ভাগ করলাম কেন? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। আর 8টা 25 পয়সা মানে ক টাকা আছে সেখানে? 2 টাকা। কেন 2 টাকা? কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাই 4 দিয়ে ভাগ করলাম। তো এই টোটাল মান কত হলো? অনুপাতের টোটাল 10 হলো। অনুপাতের টোটাল 10, অ্যাকচুয়াল কত সেটা? 210 টাকা মোট। অনুপাতের মোট 10 কিন্তু অ্যাকচুয়ালি মোট 210, তাই অনুপাতের মোটের থেকে কত গুণ বেশি? 21 গুণ বেশি। 21 গুণ 10 মানে তো 210, 21 গুণ বেশি। অ্যান্সার চেয়েছে বাপু 25 পয়সাটা। তাহলে 2 টাকা আছে যেখানে প্রত্যেকটা 25 পয়সা, কিন্তু অ্যাকচুয়ালি পেতে গেলে তাকে 21 গুণ করতে হচ্ছে দেখছি। তাহলে 2 এর 21 গুণ করলে কত হবে? 42 টাকা। তাহলে 42 টাকা এমন আছে যেখানে প্রত্যেকটা 25 পয়সা। আচ্ছা 1 টাকায় যদি 4টে 25 পয়সা হয় তাহলে 42 টাকায় কটা 25 পয়সা? এটাই চেয়েছে অ্যান্সার। তাহলে কি করব? 4 গুণ করে দেবো। 4 2 8, 4 4 16। অ্যান্সার কত এলো? অপশান এটা এলো। কি এসছে এগুলো? অপশান এ বি সি এগুলো, ঠিক আছে। যাই হোক 168টি। ক্লিয়ার? এবার যদি এখানে বলতো যে 50 পয়সার মুদ্রা কটা আছে, কি করতাম? 3 42-এ কত হয়? 126। ও 42 21, সরি 42 কেন করবো, 21 করবো। 63 হবে। 63। তাই 63 টাকা এমন আছে যেখানে প্রত্যেকটা 50 পয়সা। তো 1 টাকায় থাকে দুটো 50 পয়সা, তাহলে 63 টাকায় কটা 50 পয়সা? তখন কত হতো? 126 হতো। আর 5 একুশং কত? 105। এবার যদি বলতো 1 টাকার সংখ্যা কটা, তাহলে কত হতো? 505 টাকায় কটা 1 টাকা থাকবে? 105টাই থাকবে। ব্যাস এইভাবে। চলো নেক্সট। এ এর আই বি এর, এই টাইপের কোশ্চেন কিন্তু ডব্লিউবিতে আসেই আসে। তোমার এসআইটা দেখবে তাও দেখতে পারো। যা মশা বর্ষার দাগে লেগে গেল। এ এর আয় বি এর থেকে 20% বেশি হলে, তাহলে এ এর আয় 20% বেশি কার থেকে? বি এর। বি যদি 100 হয়, এ হবে 20% বেশি মানে 120। তাহলে বি এর আয় এ অপেক্ষা কত কম? তাহলে এ অপেক্ষা বলতে তাহলে এটাকে নিচ্ছে, আর বিটা চাইছে মানে বিটা কত কম? 20 কম। শতকরাই কত? পার্সেন্টেজ চেয়ে যেহেতু শতকরা বের করতে হবে। 6 20-তে বাবু কত হয়? 120। তো 1-এর 6 মানেই বুঝে যাওয়া উচিত 16 পূর্ণ দিয়ে 3%। কাটাকুটি কী করবে, তাই না? যারা না পারবে করতে হবে তখন আবার 50। তাহলে 50/3 ভাগ করলে দেখো 16 পূর্ণ দিয়ে 3%। নেক্সট দেখে নেব। 14 বলছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় বর্তমানে 90 টাকায় পূর্ব অপেক্ষা এত গ্রাম চিনি বেশি পাওয়া যায়। আগে আমরা মূল্যটাকে দেখি, ঠিক আছে। 10% কমে গেছে, তাহলে এটা প্রকৃত বা আগের মূল্য, আর এখন এটা বর্তমানের মূল্য, ঠিক আছে। 10% মানে কি? 100 টাকাটা 10% কমেছে মানে কত হয়েছে? 110। আমরা রেশিও করছি। এটা কিসের রেশিও? এটা টাকার রেশিও বা দামের রেশিও। এবার আমরা কমেছে, সরি এখানে কমেছে না, 90 হবে। হ্যাঁ 90 হবে, যদি কমেছে বাড়েনি, ঠিক। তাহলে এটা 90 টাকা হলো। এটা দামের রেশিও। রেশিও যেহেতু আমরা 0 0 কেটে রেশিও করে নিলাম। আর দামের রেশিওর উল্টো কি শিখেছি ভাই আমরা? দামের রেশিওর উল্টো হবে টাকা, তাই তো? ও সরি, দামের একক তো টাকা, পরিমাণ। দামের রেশিওর উল্টো হয় পরিমাণ। তো আমাদের হিসাবে দেখছি আমরা আগে পাচ্ছিলাম 9 পরিমাণে, এখন পাচ্ছি 10 পরিমাণ, মানে 10 ইউনিট পাচ্ছি। কিন্তু অঙ্কে বলছে 1 কিলোগ্রাম বেশি চিনি পাচ্ছ। আমাদের হিসাবেও দেখছি কতটুক বেশি পাচ্ছি আমরা এখন আগের থেকে? 1 বেশি। তাহলে আমরাও বলছি 1, অঙ্কে বলছে 1, তার মানে এটা আমাদের যে আনুপাতিক হারের সঙ্গে অ্যাকচুয়ালটা মিলে গেল। তার মানে বলতে পারি আগে পাচ্ছিলাম 9 কেজি,
এখন পাচ্ছি আমরা সেটা 10 কেজি। অ্যান্সার কোনটা চাইছে? 10। প্রতি কিলোগ্রাম চিনির পূর্ব মূল্য, পূর্ব মানে প্রকৃত মূল্য। তাহলে পূর্বে পাচ্ছিলাম কত? দেখো 90 টাকা দাম, পূর্বে পাচ্ছিলাম 9 কেজি। তাই 9 কেজির দাম যদি 90 টাকা হয়, প্রতি কেজির দাম কত হবে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। অপশান নাম্বার। 10। যদি বলতো এখন বা বর্তমানে বা মূল্য হ্রাসের পর কত, তখন কি হতো? দেখো 90 টাকা তো দাম, কিন্তু সেখানে এবার পাচ্ছি 10 কেজি। 10 কেজি যদি পাই তাহলে এখন দাম কত হয়েছে? 9 টাকা। বুঝতে পেরেছো ভাই? কোনো অসুবিধা নেই তো? যাই বলুক না কেন তুমি অ্যান্সারটা করে আসবে। প্রকৃত বা আগেরটা বা বললে এটা, বর্তমান বা হ্রাসের পর বা বৃদ্ধির পর যখন যেটা থাকবে তখন এটা। চলো নেক্সট। 15 কি বলছে? 300 গ্রাম, আচ্ছা এগুলো সব গ্রাম হবে। 300 গ্রাম চিনির জলীয় দ্রবণে 40% চিনি আছে। সিম্পল লজিক, তাহলে 300 গ্রাম টোটাল তোমার মিশ্রণ, তাই 40% চিনি। 40% মানে কি? 40% মানে কি? 100 মধ্যে 40। 2/5। তার মানে 100-র মধ্যে 40। 2/5 আচ্ছা 2/5 আর তুমি ফ্র্যাকশন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 100-র মধ্যে 40, তাহলে 300-র মধ্যে কত? 3টে 40, তাই 3টে 40 মানে কত? 120। তাহলে 300-র মধ্যে যদি 120 থাকে, তাহলে বাকি 180 কি আছে? জল আছে ধরে নাও। তাহলে ওই দ্রবণে আর কি পরিমাণ চিনি মেশালে চিনির পরিমাণ 50%? আচ্ছা 50% মানে কি? হাফ হাফ। 50% মানে কি? হাফ হাফ। তার মানে হাফ হাফ মানে এদের রেশিও কী হবে? 1:1। 1:1, সিম্পল। এবার তুমি মেশাচ্ছ চিনি, তাহলে জল আগে যা ছিল এখনও তাই থাকবে। তাহলে আগে ছিল 180, এখনও যদি 180 করতে হয় কত গুণ করতে হবে? 180। এবার এটা তো হাফ হাফ আছে, তাহলে এটা যখন 180, একেও আমাকে 180 গুণ করতে হবে। তাহলে সুগার ছিল আগে 120, এখন হলো 180 গ্রাম। তাহলে কত গ্রাম তুমি চিনি মেশালে? 60 গ্রাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো বুঝতে অসুবিধা? একদম পাট পাট করে করাচ্ছি, এরপরেও যদি অসুবিধা হয় কিছু বলার নেই, প্র্যাকটিসের অভাব, শেখার অভাব। 1 মিনিট দাঁড়াও তো। 16 কি বলছে? 6000-এর 10% বার্ষিক হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদ বার্ষিক রূপে গৃহীত হয়? দেখো বাপু, এই টাইপের অঙ্কটা টেবিল ফরম্যাট করবে। কি ফরম্যাট? টেবিল ফরম্যাট। 1.5 বছর বলেছে, তাহলে 1 বছরে কত 10% পাবে? তাহলে 6000-এর 10% কত হবে? 100 জনে 2 শূন্য আউট, মানে 600 টাকা। 600 টাকা পাবে। এইবার দেখো তারপরে কিন্তু হাফ বছর, তাহলে হাফ বছরে কত হবে? এর অর্ধেক পাবে যদি সরল সুদ হয়। 5%। যদি সরল সুদ হয় তাহলে এটা পাবে, তাই তো? এবার দেখো, দাঁড়াও তো, ইঞ্জিন ভান্ডা চলে যাক, এদের আওয়াজে আমার মাথা। তাহলে এখানে দেখা গেল 1 বছরে 10%, কিন্তু আমাকে হাফ বছর তাহলে কত পার্সেন্ট দেবে? 5%। 5%। ঠিক আছে, সরল সুদটা তো আমরা অর্ধেক করে দিলাম, বোঝা গেলাম যে অর্ধেক বছরে অর্ধেক পাবো। এবার সুদের ক্ষেত্রে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদেরও সুদ হয়, তো প্রথম বছরতে 0 হবে, তো সুদের সুদ কোনটার হবে? এটার হবে। তাহলে 600-এর 5% মানে কত? 30 টাকা। তাহলে 600-এর 5% হচ্ছে 30 টাকা। তাই টোটাল সুদ কত হলো? 600, 300 আর 30 কত হলো? 930। তাহলে 930 টাকা হবে চক্রবৃদ্ধি সুদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিচ্ছু নেই একদম। নেক্সট চলো, আরেকবার বলো। লাস্টে বলবে। নেক্সট, এক ব্যক্তি 5 টাকায়
4টি পেন ক্রয় করে 4 টাকায় 5টি পেন বিক্রি করেন, ওই ব্যক্তির মোটের উপর লাভ বা ক্ষতি। তো এটা সোজা আছে। তো 4টি পেন কিনে সে 5 টাকাতে, দেখো পরিমাণটা বা পাশে রাখবে, আর 5টি পেন কিনেছে 4 টাকাতে। এবার এখানে পরিমাণটাকে সমান করে নাও, তাহলে এর সঙ্গে যদি আমরা 4 গুণ করে দিই আর এর সঙ্গে যদি আমরা 5 গুণ করে দিই, তাহলে 20 টাকা করে হয়ে যাচ্ছে। 20 টাকা করে হয়ে গেল। তাহলে 20টির দাম কত হচ্ছে দেখো, এখানে 5 গুণ করলাম মানে একেও 5 গুণ করতে হবে, তাহলে 25 টাকা হলো কেনা 20টির দাম। এখানেও 4 গুণ করলাম মানে এখানে কত হলো, 16 টাকা হলো। তাহলে দেখা যাচ্ছে 20টি জিনিস তুমি 25 টাকায় কিনলে আর সেটাই আবার 16 টাকায় বিক্রি করছো, তাহলে আলটিমেটলি লস হলো না লাভ হচ্ছে তোমাকে? লস হয়েছে লস হলো। ক টাকা লস হলো? 9 টাকা লস হলো। তাহলে 25-এ 9 টাকা, 100-এ কত? 36। তাহলে তোমার 36% লস অপশন নাম্বার বিতে আছে। নেক্সট দেখে নেব ভাই। 18 দাগ কি বলছে, 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা রয়েছে। এই রাস্তার ক্ষেত্রফল কত? একদম সোজা কিন্তু, দেখো এটা কিন্তু সব থেকে সোজা, আবার ভুলও করে মানুষ। আচ্ছা, তার মানে কি রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তাটা শুধু করব। আচ্ছা বলছে 8 মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। ওকে, সিম্পল লজিকে আসো। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত? কত দৈর্ঘ্যটা? 8 মিটার। ভেরি গুড, 8 মিটার। আর এদিকে আমি যদি এটাকে একটা আয়তক্ষেত্র ভাবি, এটাকে আয়তক্ষেত্র ভাবছি, তাহলে 8 মিটার দৈর্ঘ্য আর চওড়া রাস্তা কত বলেছিল? 1 মিটার। তাহলে চওড়া যদি 1 মিটার হয়, তাহলে এই রাস্তাটার ক্ষেত্র, এটা যদি এটা তো একটা আয়তক্ষেত্র, এটা যদি আয়তক্ষেত্র হয়, এর ক্ষেত্রফলের সূত্র কি? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো চওড়া 1, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই এলো একটা। প্লাস এদিক দিয়ে যখন আসবো কি, এটাও সেম, তাহলে এখানে দৈর্ঘ্য কত? এই যে প্রস্থ, এটাই তো দৈর্ঘ্য, এটা কত? 6, আর এটার কত? প্রশস্ততা 1, তাহলে 6 গুণ 1। এবার মানুষ ভুলটা কোথায় করে? ভুলটা এখানে করে, দেখো এই পার্টটাকে 2বার ধরেছি, 2বার ধরেছি না? এই দিক দিয়ে যখন গেছি তখনও ধরেছি, এই দিক দিয়ে যখন তখনও ধরেছি, তাহলে 2বার তো ধরা যাবে না। তাহলে কি করতে হবে? এই পার্টটুকুর ক্ষেত্রফল আমাকে হ্রাস করতে, তাহলে এই পার্টটুকুর ক্ষেত্রফল কত? এদিকেও চওড়া 1, এদিকেও চওড়া 1, তাহলে 1 অক্ষে 1, তাহলে এই একটা বাদ দিতে হবে, মাথায় রাখবে। তাহলে 8 অক্ষে 8 আর 6 অক্ষে 6, মানে 8 আর 6 14 হবে, আর তার থেকে একটা মাইনাস যাবে যেহেতু 2বার ধরেছি। তাহলে অ্যান্সার কিন্তু 13। যারা 14 করবে ভুল হয়ে যাবে। রাস্তাটাতে এক সাইডে নিয়ে গেলে তাহলে আর মাইনাস করা লাগবে না, এইটা হচ্ছে অ্যান্সার রাস্তা দিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে আবার বলছি এর 2/3, এর আগের দিন করলাম গতকালই, তো এর 2/3 মানে উল্টে দিলে ওদের রেশিও, তাহলে কত হবে? 3/2 এর রেশিও। বি এর এত সমান 75% মানে কত? 3/4, উল্টে দিলে 4/3। 4/3। 0.6 মানে কি? পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 দিতে পারি, 3 2 6 5, তাই 3/5 উল্টে দেবো, দিলে ওদের রেশিও হয়ে যায় যদি ভগ্নাংশ থাকলে। 5/3। তাহলে হরগুলোকে হাঁটাতে হবে, হাঁটাতে গেলে কি করতে হয়? হরগুলো এলসিএম, তাহলে 3 3 আর 2 এর এলসিএম কত হবে? 3 2 6 হবে। তো 2 দিয়ে যদি 6কে ভাগ করি কত হবে? 3 হবে। তাহলে উপরে সেই লবের সঙ্গে গুণ করো, তাহলে 3 3 9 হবে। 3 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 2 6, 2 হবে, উপরে 4-এর সঙ্গে গুণ করলে 4 2 8 হবে। 3 দিয়ে যদি 6কে ভাগ করি 2 হবে, উপরে যদি সেই লবের সঙ্গে গুণ করি 5 2 10 হবে। তাহলে অ্যান্সার কত এলো? 9:8:10, অপশান যেটা বিতে আছে।
নেক্সট দেখে নাও। উনিদায় কি বলছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় 15। সিম্পল লজিক, একটা সিম্পল লজিক আছে। তাহলে প্রথম তিনটি সংখ্যার গড় যদি 15 হয়, ভালো করে বোঝো, শেষ তিনটি সংখ্যার গড় আবার বলছে 16। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, এরকমভাবে যদি দেখি, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, আবার শেষের দিক দিয়েও তিনটে, টোটাল সংখ্যা কটা বলেছে? চারটে বলেছে। তাই চলো চারটে সংখ্যা, ঠিক আছে। কি বলছে? প্রথম এই তিনটের কি করেছে? গড় বলছে 15। আচ্ছা, গড় যদি 15 হয় তাহলে টোটাল মান কত হবে ওদের? তাহলে প্রথম তিনটের মোট হলো 45। আবার কি বলছে? যদি শেষ সংখ্যাটিকে, আচ্ছা শেষ তিনটি সংখ্যার গড় আবার 16, শেষ তিনটি সংখ্যার গড় আবার কি 16, তার মানে এই যে তিনটি সংখ্যা এদের গড় যদি 16 হয় তাহলে মোট কত হবে? 48। মোট হচ্ছে 48। তাহলে একটা অ্যান্সার কি এখানে চেয়েছে? যদি শেষ সংখ্যাটিকে 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা, তো এবার সিম্পল তো এখানে পারবে না। এইটার থেকে আরও একটা সোজা পদ্ধতি আছে, ওটা করলেই বেস্ট। দেখো কি আছে দেখে নাও। ভাই বলছে প্রথম তিনটি সংখ্যার গড় 15, আর গড় মানটা হয় মিডিলে, এটা মিডিলে পাঠালাম। তারপরেও বলছে শেষ তিনটির গড় 16, তাহলে শেষ তিনটি যদি এইটা হয়, গড়টা মিডিলে হয়, তাহলে এটা হচ্ছে এই। তাহলে এই দুটোর মান কত? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আর যদি শেষ সংখ্যাটি 19 হয়, এটা আবার 19, ঠিক আছে? তাই বলছি। আসবে না দাদা, আসছে না? আসবে না দাদা, আসবে না দাদা, ওই মানটা কিন্তু আচ্ছা 48 থেকে 19টা মাইনাস করলে আচ্ছা 29 এটা থাকবে, পর 29 থেকে 35 মাইনাস। আচ্ছা এটা কেন আসলো না বলো তো দেখি, কে পারবে? 15, 16 আর 19 যোগ করলে তো আসবে না 48 না? এটা মিডিল মান না, তাই দেখো। তাহলে একটা সিম্পল লজিক বোঝো, 15, 16, 19 যোগ করলে আসছে না। তাহলে এইটা কীভাবে আছে, যে আমরা যোগ বিয়োগ করেছে ওইভাবেই করতে হবে। তাহলে এই মানটা বলেছে 19, ভালো করে বুঝবে। এই মানটা কত বলেছে? 19। যদি শেষ সংখ্যাটিকে 19, তবে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা 19 যদি হয় তাহলে 48 থেকে 19 বাদ দিয়ে দাও, কত হয়? কেন বাদ দিচ্ছি? কত? তার মানে এই দুটোর ভ্যালু কত? 29। এই দুটোর ভ্যালু কত? 29, তাই তো? এরা বুঝতে পেরেছো তো ভাই? মান হচ্ছে 29। এই টোটালটা হচ্ছে 48, সেখান থেকে শেষটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটোর ভ্যালু পড়ে আছে। আচ্ছা এইবার এই 45টা তো এই টোটাল তিনটের ভ্যালু, তাহলে এই 45-এর থেকে যদি এই দুটোর 29 বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পড়ে থাকবে? প্রথমটা পড়ে থাকবে। এটাই দিয়েছে অ্যাকচুয়ালি। তাহলে এই দুটোকে যদি বাদ দিই, এই দুটোর যোগফল তো 29, তাহলে 29 বাদ দিলে কত হবে? 16 হবে। 16, তার মানে প্রথম সংখ্যাটা 16। তাহলে অ্যান্সার চেয়েছে প্রথম সংখ্যাটি কত? অ্যান্সার অপশন বি। বুঝতে পেরেছো তো সবাই? আগের যেটা বলছিলাম যে তিনটির মিডিল হয়, ওটা কিন্তু পরপর সংখ্যা হলে। সবার ক্লিয়ার হয়েছে? দাদা ক্লাস রেকর্ড থাকবে তো? দাদা অবশ্যই, আজকে ক্লাস রেকর্ড থাকবে তো? আশা করি তো থাকবে। এগুইদা কি বলছে, এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করে 33 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? তার মানে এই 33 মিটার কাপড় বিক্রি করেছে, সেখানে সে 33 মিটারই ক্ষতি, তাই 33 মিটারের উপরে 11 মিটার ক্ষতি, মানে কত? 1/3। তাহলে 1/3 মানে কত? অপশান এ, 33 পূর্ণ 1/3%। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারোনি বলো?
না এটা 44 পরে 11 হবে না? কেন হবে? এখানে ক্রয় মূল্যের সমান বলে দিয়েছে বাবা, ক্লিয়ার করে দিচ্ছি এবার তাহলে তোমাকে। ক্রয় মূল্যের সমান তার মানে তুমি 33টা কাপড় যখন বিক্রি করছো তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা দাম টাকা ধরে নাও, ঠিক আছে? তাহলে 33টার দাম 33 টাকা ধরে নিলাম, এটা কেনা দাম কি 33 টাকায় তুমি 33 টাকা কিনেছো, ঠিক আছে? 33টায় তুমি 33 টাকায় কিনেছো, সেখানে তোমার 11 টাকায় ক্ষতি করছো, তাই আমি প্রত্যেকটা কেনা দাম, তাহলে 11 টাকা কেনা দামে তোমার ক্ষতি হচ্ছে। তাহলে 33টা জিনিস 33 টাকায় কিনেছো, সেখানে তোমার 11 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 33 টাকা কিনেছো, সেটাই তোমার যদি 11 টাকা ক্ষতি হয় তাহলে 100-এ কত, বুঝতে পেরেছো? এটা এইভাবে ভাববে। তাহলে 100/3 মানে 33/1, কারণ এখানে বলেছে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য থাকবে না অনেক সময়। বিক্রয় মূল্য থাকলে তো খুবই সোজা, তখন কি 33টা বিক্রি দাম ধরে নেবে। তাই 33 যখন বিক্রি, এখানে যদি বিক্রয় মূল্য বলে তখন কী করবে, 33টা বিক্রি দাম, তাই 33টার বিক্রি দাম 33 টাকা। তাই তুমি একটা জিনিস ভাবো, তাই 33 টাকায় তুমি বিক্রি করছো, সেখানে তোমার 11 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 33 টাকায় তোমার 11 টাকায় যদি ক্ষতি হয়, তাহলে তুমি কিনেছিলে ক টাকা, বেশি দামে কিনেছিলে, তখন 44 টাকা দাম হয়ে যাবে, 44 টাকা। তো 44-এ 11 হবে তখন, বিক্রয় মূল্য 20 টাকা। বুঝতে পেরেছো? কিন্তু এখানে বলছে তুমি যখন বিক্রি করছো তখন 11টার ক্রয় মূল্যে কই, তার মানে তুমি যে 33টা বিক্রি করছো সেই 33টা তোমাকে তো কিনতে হয়েছিল, কিনতে হয়নি? তাই 33টা ধরে নাও 33 টাকায় কিনেছো, তাহলে এক একটা দাম 1 টাকা করে ধরলে, তাহলে 11টা দাম কত হবে, 11 টাকাই হবে, তাহলে 11 টাকা ক্ষতি হচ্ছে 33টা কিনেছো যখন, এই হবে। চলো নেক্সট। কোনো জিনিসের ধার্য মূল্যের ওপরে 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়। যদি জিনিসটির ক্রয় মূল্য 153 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত? সিম্পল, একদম কিচ্ছু নেই। দেখো ক্রয় মূল্যটা এখানে বলে দিয়েছে 153 টাকা, ভেরি গুড। আচ্ছা এখানে লাভ করেছে 20%, তাহলে 20% লাভ মানে কি? 100/20। 120% লেখো না, 120%, তাই তো? তাহলে 153 আর 120%, তাহলে 153 আর 120% মানেই হচ্ছে কি বিক্রয় মূল্য। 85। আচ্ছা 85%। সিম্পল, তাহলে তুমি 15% ছাড় দিয়েছো, কি 15% ছাড় দিয়েছো, তার মানে কত পার্সেন্টে তুমি বিক্রি করেছো? 85 তে। ও স্যার 85%। 85। তাহলে এটা কাটাকুটি করলেই যে ভ্যালু আসবে সেটা চলে আসবে, ঠিক আছে? কাটাকুটি করো, পার্সেন্টেজ আউট করে দাও, তাহলে এখানে যদি কাটি 5 17 85, আর এখানে 5 24, 9। 17 দিয়ে কাটলে কত আসছে? 9 17, তাই 9 24-এ কত হবে? 9। 216, তাহলে তোমার হলো 216। এবার তোমরা বলতে পারো দাদা 100-তে কত তো লিখলে না, আরে 100-তেই তো 216 হয়ে যাচ্ছে, কারণ এখানে প্লাস করে দিচ্ছি তো, ঠিক আছে? কারণ এইটাই 120% যখন লিখবে 100 হবে, 85-তে যখন 100 হবে, তাহলে সেই এই 100 কেটে যায় না, বুঝতে পেরেছো? ওই জন্য কিন্তু এই পার্সেন্টেজ আউট হয়ে যাচ্ছে, ওই জন্য লেখার দরকার হচ্ছে না, 216। এবার তোমরা এটা যদি রেশিও করে করো কোনো সমস্যা নেই, করতে পারো। নেক্সট, তো এই দেখ বলছি বর্তমানে এ বি ও সি এর বয়সের সমষ্টি 150 বছর, ওকে। 10 বছর আগে, আচ্ছা 10 বছর যদি আগে হয় তাহলে 3 জনের কত কমবে টোটাল? 30 কমবে। তাহলে 3 জনের আগে মানে 30 কমে যাবে 10 করে কমলে, তাহলে আগে টোটাল কত ছিল? 120, তাই তো? সে আগের রেশিওটা বলছে কত? 5:4:3, তাহলে আগের অনুপাতের টোটাল কত ছিল? 12। আগের অনুপাতের টোটাল ছিল 12 আর সমষ্টি ছিল 120, তাহলে কত গুণ দেখাচ্ছে আনুপাতিক হারের থেকে? 10 গুণ। 10 গুণ। তাহলে 10 বছর আগের যদি ঘটনাটা
দেখতে পাচ্ছি 5, 5 মানে হচ্ছে 10 গুণ মানে 50 হবে, যেহেতু অনুপাতের 10 গুণ তার জন্য প্রত্যেকটা তাই করব। 4 মানে 40 ছিল, 3 মানে 30 ছিল। এবার বলছে 10 বছর পর, তাহলে 10 বছর এইটা যদি বর্তমান হয় তাহলে এখান থেকে 10 বছর আগের ঘটনা এটা, আবার এইখান থেকে আবার 10 বছর পর, তাহলে টোটাল কতগুলো গ্যাপ? 10 20 বছরের গ্যাপ। তাহলে 20 করে অ্যাড হবে প্রত্যেকের 10 বছর পর, মানে 10 বছর আগে, সেখান থেকে 10 যোগ করে বর্তমান, বর্তমান থেকে আবার 10 বছর পর, মানে টোটাল 20 যোগ হলো। তাহলে এটা এলো কত? 70, এটা এলো 60, এটা এলো 50। প্রত্যেকের একটা করে শূন্য আউট করে দাও, রেশিও হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত এলো? 7:6:5। ক্লিয়ার? নেক্সট দেখে নাও। 24 দাগে বলছে 9টা ও 10টার মধ্যে কোনো সময় ঘড়ির কাঁটা দুটি একত্রিত থাকবে, মানে একে অপরের ওপর আসবে। এইটা যদি ঘড়ি হয়, ভালো করে বুঝবে, ঘন্টার কাঁটা যখন দেখো 9টা ও 10টা, ভালো করে বোঝো একটু, হয়ে যাবে। 9টা ও 10টা মানে 9টা ও 10টার মধ্যে বলেছে, মানে 9টা থেকে ধরবো। 9টা যখন বাজবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এখানে, তাই তো? যখন 9টা বাজবে, তাই তো? যখন 9টা বাজবে তখন ঘন্টার কাঁটা এইখানে থাকবে। ঠিক বলছি তো নাকি? না এটা মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এইবার দেখো ঘন্টার কাঁটা তো ঢিকমিক 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 করে যাবে, তাই না? ঘন্টার কাঁটা কি ঢিকমিক ঢিকমিক করে যাবে তো নাকি? তাহলে এই দূরত্বটা কভার করে এর ওপরে প্রতীয়মান হবে মিনিটের কাঁটাটা। তাহলে আমরা যদি দেখি, বাবারে, 9 ঘর পর্যন্ত স্থির যদি থাকতো, 9 ঘর পর্যন্ত আসতে মিনিটের কাঁটা কতটুকু অতিক্রম করবে? কতটুকু? 45, 5 9 45 মিনিট অতিক্রম করলো, এই আসলো। ইনটু এর সঙ্গে কি করতে হয়? এর সঙ্গে কি করতে হয়? ঘন্টার কাঁটা তো আর বসে থাকবে না, ঘন্টার কাঁটাটাও কিছুটা এগিয়ে যাবে। কতটুকু এগিয়ে যাবে? মিনিট আর এটার ভিতরে, সেক্ষেত্রে ভাগ করতে হয় কয় দিয়ে? 11/12 দিয়ে, তাই তো না? 12/11 দিয়ে, 12/11 না, 12/11 ভুলে গেলে হবে? 12/11, ঠিক আছে? তাহলে 12/11 গুণে এগিয়ে যাবে। এটা হচ্ছে ফর্ম্যাট, আর কিচ্ছু না। এবার গুণ করো, 5 12 0.5 রইল বাকি 6, 4 12 48 আর 6 54, তাহলে 540/11। তো এই ভাগ করি, 5 11 55 হচ্ছে না, 4 11 44, ওতে কত? 10 বাকি 100, 9 11 99, 1 বাকি। তাহলে আসলো কত? 9টা বেজে, এটা 9টা বেজে ধরেছি আমরা, তাহলে 9টা বেজে 49 + 1 = 11 মিনিট পর। আশা করি এবার থেকে আর ভুল হবে না, এটা শুধু এইটা মাথায় রাখবে। বুঝতে পেরেছো ভাই? আশা করি আর ভুল হবে না। চলো নেক্সট। 25 দাগ কি বলছে? এ এবং বি একটি কাজ 9 দিনে। আচ্ছা, তাহলে এ আর বি যখন একত্রে করছেন 9 দিন লাগিয়ে দিচ্ছেন, বি আর সি যখন একত্রে করছেন তখন 12 দিন লাগিয়ে দিচ্ছেন, এ এবং সি যখন একত্রে করছেন 18 দিন লাগিয়ে দিচ্ছেন। সি একা কদিনে? তোমরা জানো এসআই এরকম টাইপ এসেছিল, যে কদিন আগে হয়ে গেল রবিবারে। এদের এলসিএমটা কত দেখলেই আমরা বুঝতে পারছি 36 হবে, কারণ 36 সংখ্যাটা প্রত্যেকটাতে ভাগ করা যাবে। 4 9 36, 3 12 36, 18 2 36। এখানে দেখো প্রত্যেকটা অক্ষর 2 বার করে, তাই 2 ABC লিখলাম। আর এইটাই বলছে এফিসিয়েন্সি 4 আর 3 7 আর 2 9। তাহলে শুধু এবিসি যদি করে কত হবে? 4.5, 4.5 হবে, তাই তো? এবার চেয়েছে সি একা কদিন। সি একা কদিন মানে সি, তাহলে এবিসি টোটাল 4.5 করে করে, এবিসি 4.5 করে করে, তার মধ্যে এবি করে কত ইউনিট?
4 ইউনিট। তাহলে 4.5 থেকে এ বির ভ্যালুটা বাদ দিলে কার ভ্যালু পড়ে থাকবে? হাফ ইউনিট পড়ে থাকবে। কার? এর ভ্যালুটা তাহলে হাফ ইউনিট পড়ে থাকবে। তাহলে 36কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে? হাফ, এই হাফ লেখো, 2টা উল্টে গিয়ে ওপরে হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে 72। তাহলে 72 দিন কিন্তু সময় লাগবে। ঠিক আছে, এবার যদি বলো দাদা এই হাফ লিখলে এখানে কিন্তু 0.5, তাহলে 0.5 লেখো। লিখি ভাই 0.5, তো পয়েন্টটা তোলার জন্য তো ওপরে 10 যাবো, 5 দিয়ে কাটলে কত? 2, 36 দিয়ে 72 এলো। আশা করি বুঝতে পেরেছো।